বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলোর ডাক দিয়েছে, তাহলে বাংলায় জোটের ভবিষ্যৎ কি? এই প্রশ্ন যখন জোরালো হচ্ছে তখন শিলিগুড়িতে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা সংক্রান্ত সভায় অনুমতি দিল না রাজ্য পুলিশ। তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেন অধীর চৌধুরী। বিজেপি শাসিত মণিপুর, অসমের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিজেপির এজেন্টের মতোই কথা বলছেন অধীর, কটাক্ষ করেছে তৃণমূল। বাংলায় রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় অসহযোগিতা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশাসন পদে পদে অসহযোগিতা করছে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অধীর চৌধুরী। এই ইস্যুতে বিজেপি শাসিত মণিপুর, অসমের সঙ্গে তুলনা টানলেন পশ্চিমবঙ্গের। রাহুলের ন্যায়যাত্রা ঘিরে কি অন্যায় হচ্ছে? কংগ্রেসের অভিযোগ, বিজেপি শাসিত মণিপুরে পুলিশের অনুমতি না পেয়ে সভা বাতিল করতে হয়েছিল। বিজেপি শাসিত অসমে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবার রাহুলের ন্যায়যাত্রা বাংলায় ঢোকার পর তৃণমূল শাসিত সরকারের প্রশাসন অসহযোগিতা করছে বলে অভিযোগ করল কংগ্রেস। মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস দেখানে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। একটা প্রশাসনিক নির্দিষ্ট কারণে, একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট জায়গায় সমস্যা। গতকালও তো রাহুল গান্ধী যেখানেই করে থাকুন, সেটাও তো পশ্চিমবঙ্গের মাটিতেই ন্যায়যাত্রায় তিনি এসেছিলেন, তো কোথায়? সেখানে তো কোনো বাধা দেওয়া হয়নি। কিন্তু কোনো অংশে, কোনো অঞ্চলে যদি প্রশাসনিক কোনো সমস্যা থাকে, তো সেই জায়গাটায় প্রশাসন তার সমস্যার কথা জানিয়েছে, সেটা জোর করে তাতে রাজনীতির রং দেওয়ার কি প্রয়োজন আছে? এরই মধ্যে শুক্রবার অধীর চৌধুরী দাবি করলেন, রবিবার তাদের পূর্ব নির্ধারিত সভার অনুমতি দিচ্ছে না তৃণমূল সরকারের প্রশাসন। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এটা, রাহুল গান্ধীর এই যে ন্যায়যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব, সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না। শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর, 28 তারিখ কংগ্রেস যেখানে সভা করার জন্য অনুমতি চেয়েছে, সেখানে পুরসভার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। এদিকে সূত্রে খবর, মাধ্যমিক শুরু হবে সেই কারণ দেখিয়ে সভার অনুমতি দেয়নি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, 28শে জানুয়ারি দুপুর 2টোয় জলপাইগুড়ি থেকে ফের শুরু হবে রাহুলের ন্যায়যাত্রা। পদযাত্রা শিলিগুড়িতে থামবে। শিবাশিস মৌলিক, রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সমিতা, দুটো বিষয়। এক হচ্ছে অধীর চৌধুরী, আপনি শুনলেন, তিনি বলছেন যে বহুদিন আগে তৃণমূল কংগ্রেসকে যাবতীয় ডিটেল দেওয়া হয়েছে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের ন্যায়যাত্রাকে কেন্দ্র করে, তাহলে অসহযোগিতা কেন? এক। আর দুই, দেখুন গত কয়েক মাসে সাম্প্রতিক অতীতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে অধীর চৌধুরী লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে আক্রমণ করে চলেছেন, কিন্তু দুদিন আগে পর্যন্ত রাহুল গান্ধী এই ন্যায়যাত্রার সময়তে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো, আমার দলের সম্পর্ক ভালো, তার দলের সঙ্গে আমাদের দলের সম্পর্ক ভালো। রাহুল গান্ধী কিন্তু আক্রমণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে। তাহলে অধীর চৌধুরীর দাবি অনুযায়ী কেন তৃণমূল কংগ্রেস অসহযোগিতা করছে? দেখো সোমেন, আমরা একবারে স্বচ্ছ জলের মতন দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় কংগ্রেসের যে হাল, দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদ ছাড়া, অর্থাৎ 2 থেকে 3টে সিটের বেশি তারা পাবে না, হবে না। তাদের চাহিদা হচ্ছে 10 থেকে 12টা সিট। এবং ইন্ডিয়া জোটে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্য ভূমিকা নিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, যেখানে যে দল শক্তিশালী, আপনারাই বলুন যে কংগ্রেসের যে 21 সালে ভোট হলো, যেখানে বিজেপি 200 পারল না, 77 এসে থেমে এখন কোথায়? কংগ্রেস সিপিএম শূন্য হয়ে গেল। ধূপগুড়ির ইলেকশন হলো, যেখানে যেখানে বাই ইলেকশন হচ্ছে, সব জায়গায় তৃণমূলের পারফরমেন্স। এবং তৃণমূল কংগ্রেসের সাথে অবশ্যই আমাদের মূল লক্ষ্য কি? 14টা দল মিলে যে জোটের মূল লক্ষ্য হচ্ছে মোদি হাঁটাও দেশ বাঁচাও। তাহলে স্বাভাবিকভাবে যেখানে প্রত্যেক দলের তার নিজস্ব কিছু ভাবনা, চিন্তা, দর্শন আছে, কিন্তু যখন আমরা সার্বিকভাবে দেশের একটা প্রধান রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়ব, সেখানে সমস্ত আঞ্চলিক এবং কংগ্রেসের তার মুখ্য ভূমিকা থাকবে। কিন্তু কংগ্রেস যে 5টা ইলেকশনের ফল বেরোলো, বিভিন্ন ভারত জোড়ো যাত্রা তৈরি করার পরেও কংগ্রেসের উপরে আস্থা এই 5টা রাজ্যে কিন্তু হয়নি। বহু আঘাতের পরেও, 21 সালের অপপ্রচারের পরেও
বাংলায় কিন্তু তৃণমূলের দুর্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আশীর্বাদ মানুষের। স্বাভাবিকভাবে তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, দীর্ঘদিন মানে সে বিভিন্ন তিনবারের মুখ্যমন্ত্রী, স্বাভাবিকভাবে বাংলার মানুষ তো কি চায় আমরাও জানি। কোন জায়গায় তাহলে বাংলায় জোটের ভবিষ্যৎ? অবশ্যই এই প্রশ্ন জোরালো ভাবে দেখা দিচ্ছে। আমি এই জায়গা থেকেই সুব্রত বাবুর কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই একলা চলোর ডাক দিয়েছেন, অধীর চৌধুরী তার বক্তব্যেও সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে গোটা দেশের ছবিটা যদি দেখি, নীতিশ কুমার বিজেপির হাত ধরা এই মুহূর্তে শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে এই মুহূর্তে জোট একেবারে কি মুখ থুবড়ে পড়লো ভোটের আগেই? দেখুন, প্রথমে আমরা ডে 1 থেকে বলছি এইটা কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স না, এটা একটা পলিটিক্যাল ব্লক। পলিটিক্যাল অ্যালায়েন্স, পলিটিক্যাল ব্লকের মধ্যে পার্থক্য আছে। 2 নম্বর কথা, আমরা প্রথম দিন থেকে বলছি মমতা ব্যানার্জি এই পলিটিক্যাল ব্লকে ট্রোজান হর্স, সেটা বারবার প্রমাণিত হচ্ছে, আরও এক্সপোজড হয়ে যাবে। দেখুন, রাহুল গান্ধী বা যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি করতেই পারে, করছে। আরে আজকে এই কর্মসূচির কথা বলা হচ্ছে, আপনি দেখুন 3 মাস 4 মাস আগে একটা নাটকের দল পারমিশন পেয়ে গেছে একটা হলের, সেইটাও বন্ধ করে দিচ্ছে সরকার। তৃণমূলের সরকারের এই স্বৈর শাসন চলছে, গোটা পশ্চিমবাংলার মানুষ দেখছে। ফলত এইরকম একটা স্বৈর শাসক যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মুখে বলে, আরে কোথায় গেছে? 98 সালে কি হয়েছিল? কার সঙ্গে সরকারে ছিল? 99 সালে বিজেপির এনডিএর অ্যালায়েন্সের অন্যতম দাবি ছিল রাম মন্দির করা হবে, ওটা সিগনেটরি মমতা ব্যানার্জি। তিনি এখন বড় বড় করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছেন। 99 সালে কি করেছিলেন? ভোটের পর মন্ত্রী হয়েছিলেন কার দয়ায়, কার দাক্ষিণ্যে? বিজেপির সঙ্গে। ফলত সেই বিজেপির বিরুদ্ধে আজকে বলছেন লোকসভা নির্বাচনের আগে এই জোট মুখ থুবড়ে পড়লো কিনা এই প্রশ্ন যখন দেখা দিয়েছে, এই পরিস্থিতিতে কংগ্রেস এবং সিপিএম কে ঝাঁঝালো আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস, সিপিএম একই সঙ্গে কটাক্ষ করেছে বিজেপি। কে কি বললেন দেখাবো আপনাদের। অধীর চৌধুরী তিনি সর্ষের মধ্যে ভূত, বিজেপিকে অক্সিজেন দেওয়ার খেলা খেলছেন। অধীর চৌধুরী তার মুখোশ খুলে গিয়েছে। বাংলার প্রকৃত কংগ্রেস কর্মীরা তারা কেউ অধীর চৌধুরীর সমর্থক নয়। সিপিএমের সঙ্গে হাত মেলানো, সিপিএমের সঙ্গে জোট গড়া, সিপিএমের কাছে আত্মসমর্পণ করা, এটা কংগ্রেসের ধর্ম নয়। বিভিন্ন জায়গায় সিনারিও বিভিন্ন রকম। এখানে আমরা আক্রান্ত, তৃণমূল আক্রমণকারী। অতএব তাই এখানকার কংগ্রেসের কর্মীদের তো নানান মত থাকবে এবং স্বাভাবিক। আমার দলের এমএলএ ভাঙিয়ে নেওয়া হবে, আমার দলের পঞ্চায়েত মেম্বার ভাঙিয়ে নেওয়া হবে, আবার জোটের কথাও বলবো, তা তো হবে না। 1 নম্বর কথা হচ্ছে, আমরা কোনো জোট করিনি, আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করেছি। আমরা বারবার বলছি সর্বভারতীয় ক্ষেত্রে যা হবে তা সর্বভারতীয় ক্ষেত্রে কয়েকটা রাজ্যে হয়তো হতে পারে, কিন্তু রাজ্যে রাজ্যে তার ব্যতিক্রম হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম হবে। বিমান বসুর বয়স হয়েছে, কেন অশ্রদ্ধা ডেকে আনছেন? বিমানদার তো বয়স হয়েছে। বিমানদা সুস্থ থাকুন, বিমানদা ভালো থাকুন, তার মানসিক অবসাদ যেন এইভাবে বেরিয়ে না আসে। বিমানদা মার্গদর্শন মণ্ডলীতে চলে গেছেন, সিপিএমের মার্গদর্শন মণ্ডলীতে চলে গেছেন। নিজের সম্মান নিজের কাছে রাখুন। এখানে কংগ্রেস এবং সিপিএম এর কোনো অস্তিত্বই নেই পশ্চিমবঙ্গে। শতরূপাদি কথায় বলা হয় যে কারো সর্বনাশ কারো পৌষ মাস, মানে এই ক্ষেত্রে আমি আসবো আপনার কাছে। মার্গদর্শক মণ্ডলীতে বিমান ঘোষ গেছে, আর তৃণমূলের জেল দর্শক মণ্ডলীতে কুণাল ঘোষ গেছে। বেশ, আমি আপনার উত্তর সুবিধা দেবেন, কিন্তু যেটা বলছিলাম শতরূপাদি, কারো সর্বনাশ কারো পৌষ মাস বলা হয়, তাহলে বিজেপির ক্ষেত্রে কি এখন সেরকম ব্যাপারটা? না, শীতকালে অসমেন সার্কাস আসে এবং আমরা এখন শীতকালে হাফ লেপের তলায় আমরা সার্কাস দেখছি। ভালোই লাগছে সার্কাস দেখতে। মমতারই তো বটে। এবং মাননীয় ওনার হ্যাবিট আছে, যখন তখন গাড়ি থেকে নেবে বলে আমি চললাম। এনডিএর সঙ্গে ছিল, সুব্রতদা খুব ভালোই কথা বললেন, আমাদের সঙ্গে তো ছিল, আমরা ভুক্তভোগী, আমরা জানি। হঠাৎ যেতে যেতে যাচ্ছিল, বোধহয় ক্যাবিনেট মিটিংয়ে যাচ্ছিল, হঠাৎ নেমে গেল আমি ওদের সঙ্গে নেই। এখন আবার কোথায় যাচ্ছিল, নেমে গিয়ে বললো আমি কংগ্রেসের সঙ্গে নেই। এবার এটা একটু ট্র্যাক রেকর্ডটা দেখা দরকার। উনি 2 দিন আগে বললেন উনি INDIA নামটা দিয়েছেন, সেটা আমরা সবাই জানি।
কিন্তু সিপিএম নাকি ওখানে গিয়ে বেশি বেশি মাতব্বরি করছে, অথচ ছবিতে আমরা দেখলাম উনি সীতারাম ইয়েচুরির পাশে বসে আছে। পরের দিন হয়ে গেল সেটা কংগ্রেসের দোষ, কংগ্রেস নাকি ওনাকে যথাযথ সম্মান দিচ্ছে না। আবার রাহুল গান্ধী ইন ডিনায়াল, রাহুল গান্ধী বলছে না না আমার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক। তো রাহুল গান্ধীর উচিত ছিল বলা যে পিসি আমি পশ্চিমবঙ্গে আসছি, আমি কি ঢুকতে পারি, সেটা ওরা করলো না। উল্টো দিকে আমরা দেখছি জয়রাম রমেশ মল্লিকার্জুন খাড়গে চিঠি লিখছে, জয়রাম রমেশ বলছে যে মমতা ছাড়া তারা জোট ভাবতেই পারছে না। এইরকম লেভেলের কাকুতি মিনতি করতে হচ্ছে কংগ্রেসকে। সিপিএম অত্যন্ত স্বাভাবিক। সুব্রত তার কাছে এই জায়গা থেকে আসতে চাইবো, একের পর এক জোট শরিকরা যদি এভাবে একে অপরকে আক্রমণ করেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অধীর চৌধুরী থেকে শুরু করে একের পর এক বক্তব্য সামনে আসছে, তাহলে বিজেপিরই তো আখেরে লাভ হচ্ছে। এবং একই সঙ্গে এই প্রশ্ন উঠছে যে একের পর এক যে জোট বৈঠকগুলো হলো দিল্লি মুম্বাই থেকে শুরু করে পাটনা, তার নির্যাস তাহলে কি? মানে আমি জাস্ট একটু অ্যাড করে দিই, বাংলায় ধাক্কা খেলো, পাঞ্জাবে ধাক্কা খেলো, সামলাবেন কি করে? দেখুন আমি আগেও বলেছি, আমাদের পার্টি থেকে আগেও বলেছে, এইরকম ভাবে না পিপল ফিক্স করে একটা সেন্টার থেকে সব ঠিক করে দেওয়া হবে, এটা হতে পারে না। এটা ডাইভার্সিটির দেশ। সীতারাম ইয়েচুরি এই কথাটাই বলেছিল যেটা আমি বলছি, ফলে তো এইটাই আমরা আমাদের মত। ছবি তো তুললো না, ছবি তো থাকবেই। আরে আপনি কেন ভুল করছেন? অমিত শাহর সঙ্গে যখন মমতা ব্যানার্জির মিটিং হয় তার ছবি থাকে না? ছবি থাকবে, সেটা গুরুত্বপূর্ণ না, কথাটা গুরুত্বপূর্ণ। আমরা প্রথম থেকে বলেছি যে একটা সেন্টার থেকে এইরকম ডাইভার্সিটির দেশে সেন্ট্রালাইজড ম্যানারে কোনো রাজ্যের সবটা ফিক্স করে দেওয়া যায় না। রাজ্যের রাজ্যের আলাদা পরিস্থিতি আছে। আচ্ছা আপনি বলছেন পাঞ্জাব, আপনি বলছেন পশ্চিমবাংলা, ডে 1 থেকে তো কেরালায় কংগ্রেস আর আমাদের লড়াই হবে, তো কি হলো? এটা কেরালার কম্পালশন, সেটা অনুযায়ী হবে। আরে উত্তর পূর্ব ভারতে বিজেপি যাদের বিরুদ্ধে লড়বে, ভোট জেতার পর তাদের কিনবে, এটা তো হয়েছে। এটা পশ্চিমবাংলা কেন, গোটা দেশের চিত্র এরকম। আরে ঠিক আছে, একদম ঠিক। নীতিশ কুমারকে নেবেন তো দিদি? প্রশ্ন করছি, নীতিশ কুমার তো ওই মিটিং গুলোতে ছিল, একটু থামাবো। আমরা আসবো, আলোচনায় আসবো, তবে তার আগে বিহারের ছবিতে যদি এই মুহূর্তে একটু নজর রাখা যায়, সেখানে রাজনৈতিক শোরগোল কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। তার কারণ বিজেপির সঙ্গে হাত মেলারে রবিবার ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ কুমার। আর সূত্রের খবর, ফের উপমুখ্যমন্ত্রী হবেন সুশীল মোদী। তিনি এনডিএতে ফিরবেন কিনা সেই জল্পনায় ইতি টানতে হবে নীতিশ কুমারকে। কৌশলী মন্তব্য আরজেডি সাংসদ মনোজ শাহ। কেউ ভালোবেসে বলেন সুশাসন বাবু, কেউ কটাক্ষ করে বলেন পল্টুরাম বা ডিগবাজি বাবু, কেউ তার স্বচ্ছ দুর্নীতিমুক্ত ইমেজের প্রশংসায় পঞ্চমুখ, আবার কেউ ব্যঙ্গের সুরে বলেন ऐसा कोई सगा नहीं जिसको नीतीश ने ठगा नहीं। লোকসভা নির্বাচনের আগে ফের জাতীয় রাজনীতির চর্চায় শিরোনামে নীতিশ কুমার। কয়েক মাস আগে মোদী বিরোধী জোট গড়তে যিনি ছিলেন সবচেয়ে বেশি তৎপর, এখন শোনা যাচ্ছে তার ফের মোদীর সঙ্গে হাত মেলানো কার্যত সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলে জোর জল্পনা, ফের ডিগবাজি খেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। লালু প্রসাদ ও কংগ্রেসের সঙ্গে কিছুদিন সরকার চালানোর পর ফের পুরনো বন্ধু বিজেপির সঙ্গে হাত মেলানো নাকি এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণা বাকি? এমনটা হলে এটা নীতিশ কুমারের পঞ্চম ডিগবাজি হবে। मुख्यमंत्री जी, क्या गठबंधन में सब कुछ ठीक ठाक है? क्या गठबंधन में सब कुछ ठीक ठाक है? देखिए, वो मुझे नहीं मालूम है कि नीतीश कुमार यहाँ रहेंगे, वहाँ रहेंगे, कहाँ रहेंगे। लेकिन मैंने आज दिल्ली में भी कहा था कि राजनीति में कोई दरवाजा परमानेंट बंद नहीं होता, आवश्यकता के अनुसार दरवाजा खुलता रहता है, बंद होता रहता है। अगर आवश्यकता पड़ेगी तो दरवाजा खुल जाएगा, अगर आवश्यकता नहीं पड़ेगी तो दरवाजा बंद रहेगा। तो इसलिए तो समय आने पर सारी जानकारी मिलेगी। শুক্রবারের বিহারের রাজভবনে দেখা গেছে এই তাৎপর্যপূর্ণ ছবি। বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহার সঙ্গে পাশাপাশি বসে খোশ মেজাজে গল্প করছেন নীতিশ কুমার। যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে কার্যত দায় এড়িয়েছেন নীতিশ। मुख्यमंत्री जी कुछ कहेंगे? আটবারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শিবির বদলের যা ইতিহাস, তাতে ফের তিনি ডিগবাজি খেলে কেউ যেমন হতবাক হবেন না, তেমনি এটাও ঠিক এটা ভোটের আগে কংগ্রেস ও লালু প্রসাদ যাদবের কাছে বড় ধাক্কা হবে। সেই সঙ্গে নীতিশকে ভাঙিয়ে ফের নিজেদের দিকে আনতে পারলে
মোদী শাহের শক্তি আরো বাড়বে। সূত্রের খবর, রবিবার ফের একবার শিবির বদলে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ কুমার। অর্থাৎ আরো একবার বিহারের রাজনৈতিক সমীকরণ বদলাবে, কিন্তু মুখ্যমন্ত্রী নীতিশই থাকবেন। বিজেপির তরফে একজন বা দুজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন। শনিবার বিহার কংগ্রেস পরিষদীয় দলেরও বৈঠক। এবিপি আনন্দ। কি হবে বিহারের রাজনৈতিক সমীকরণ আর কয়েকদিনের মধ্যে সেটা স্পষ্ট হয়ে যাবে। আর এরই মধ্যে জানা যাচ্ছে যে বিজেপি, আরজেডি, কংগ্রেসের আলাদা আলাদা বৈঠক। রাজ্যের সব সাংসদ, বিধায়কদের নিয়ে আজ পাটনায় বৈঠক বিজেপির। রাবড়ি দেবীর বাসভবনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুপুরে বৈঠক আরজেডির। উদ্ভূত পরিস্থিতি নিয়ে পূর্ণিয়ায় বৈঠক বিহার প্রদেশ কংগ্রেসের। জেডিইউ এর 7 বিধায়কের আলাদা বৈঠক বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই বিধায়করা তলে তলে যোগাযোগ রাখছেন আরজেডির সঙ্গে, এমনও খবর রয়েছে সূত্র মারফত। কংগ্রেসের 12 জন বিধায়ক জেডিইউ এর সঙ্গে সম্পর্ক রাখছেন বলে সূত্রের খবর। আজ পাটনা এবং বক্সারে আলাদা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। নীতিশের বিজেপির সঙ্গে চলার জল্পনার মধ্যে লালু প্রসাদ ফোন করেন নীতিশ কুমারকে খবর সূত্রে, যদিও লালু প্রসাদের ফোন নীতিশ কুমার ধরেননি বলে জানা যাচ্ছে। রবীন্দ্রনাথ বাবু, ভোটের ঠিক আগেই গোটা দেশে নিরিখে যদি আমরা দেখি, আঞ্চলিক স্তরে বা রাজ্য স্তরে এই জোট নিয়ে একের পর এক দলগুলির মধ্যে বিভাজন স্পষ্ট। তার মধ্যে বিহারে যে সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে বিজেপির হাত ধরা কেবলমাত্র কিছু সময়ের অপেক্ষা নীতিশ কুমারের, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তার মধ্যে আজকে যেটা জানা যাচ্ছে, একের পর এক রাজনৈতিক দলগুলি, সেটা বিজেপি হোক, আরজেডি হোক, কংগ্রেস, আলাদা আলাদা করে বৈঠক করতে চলেছে। তাহলে কোন জায়গায় করছে বিহারের পরিস্থিতি? দেখুন, এই জোট খেলা বা এই সিট অ্যাডজাস্টমেন্টের খেলা না বন্ধ হওয়া দরকার। এই যে দেখুন, শুধু বিজেপি বিরোধিতা, কোনো নীতি বা শর্ত ছাড়া শুধু বিজেপি বিরোধিতা দিয়ে যদি জোট বা সিট অ্যাডজাস্টমেন্ট হয়, তাহলে নীতিশ কুমার আজকে যা করছেন ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়ায়। আজকে গোটা ভারতে স্বীকার করে নেওয়া উচিত যে কংগ্রেস এবং বাম দলগুলো ছাড়া আর কোথাও জোটের কোনো জায়গা নেই। এবং বাম দলগুলোতেই তো একটু আগেই সুব্রত বললেন যে কেরলে কংগ্রেসের সঙ্গে হচ্ছে না, এখানে কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে বা সিট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। এখন এই যে জায়গা দাঁড়িয়ে আছে, তাতে একটাই বিজেপি বিরোধিতা। এই জায়গা থেকে কিন্তু কোনো একটা সিট অ্যাডজাস্টমেন্ট বা জোট এটা দানা বাঁধতে পারে না। এবং শুধু বিজেপি বিরোধিতা নয়, এখানে ইডিসিবিআই এর ভয়ে ওরা একসঙ্গে গিয়ে জটলা পাকাচ্ছে না। সেটা যে কারণেই হোক, ইডিসিবিআই এর জন্যই হোক বা বিজেপি বিরোধিতার জন্যই হোক, এই যে গোটা বিষয়টা এসে দাঁড়িয়েছে আজকে চর্চার মূল কেন্দ্রে হচ্ছেন এই মুহূর্তে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এখন প্রশ্ন হচ্ছে, নীতিশ কুমার কি সত্যি বিজেপির সঙ্গে অর্থাৎ এনডিএ তে যাবেন? নীতিশ যদি সত্যি বিজেপির সঙ্গে যান, তাহলে ঝটকা খাবে ইন্ডিয়া জোট। মত কাंग्रेस नेता तारिक अनवरेर की बोलছেন দেখুন। नीतीश कुमार जी ऐसा कोई कदम नहीं उठाएंगे जिससे उनकी छवि, उनकी पार्टी की छवि धूमिल हो। पहले ही 2 बार वो पाला बदल चुके हैं। अब अगर तीसरी बार वो पाला बदलेंगे तो बिहार की जनता की नज़र में जो उनका एक छवि है वो ख़त्म हो जाएगी और लोग फिर उन पर विश्वास नहीं करेंगे। लेकिन इंडिया ब्लॉक का लगेगा अगर नीतीश कुमार जाते हैं या 2 दिन बाद? झटका देखिए, नुकसान तो होगा, इससे कोई इनकार नहीं कर सकता, लेकिन इंडिया गठबंधन में और भी तमाम पार्टियां हैं और वो सब मिलकर ऐसा अगर स्थिति पैदा होगी, उत्पन्न होगी, तो उसका सामना करेंगे, क्योंकि हम एक पॉलिटिकल पार्टी है। সুব্রতদা, এর আগে নীতিশ কুমার একাধিকবার জোটে গেছেন, জোট থেকে বেরিয়ে এসেছেন, আবারও তিনি জোটে যেতে চলেছেন বলে খবর। এই নিয়ে 5 বার, ফলে এটাই কি কাম্য তার ক্ষেত্রে? হতে পারে তার কি কম্পালশন আছে, আমি তো বলতে পারবো না এখানে থেকে যে উনি কেন যাচ্ছেন, কেন আসছেন, কেন যাচ্ছেন। এই আয়ারাম গয়রামের রাজনীতি উত্তর ভারতে, এটা আমরা বরাবর দেখেছি, অনেক 30 বছর আগেও দেখেছি, এখনও দেখছি। 2-1টা লোক যা রেসিডিউ রয়ে গেছে এইরকম আয়ারাম গয়রামদের, তার প্রতিনিধিত্ব হয়তো উনি করছেন ওনার কম্পালশন থেকে। কিন্তু আমি এটা বলতে পারি, যে কথা নিয়ে মানুষের কাছে গিয়েছিলেন, ভোট চেয়েছিলেন বিহারের, কিছু তো কথা বলেছিলেন বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, তানাশাহির বিরুদ্ধে, সেই কথাগুলো ওনাকে এখন গিলতে হবে। তারপরে তো মানুষ বারবার তাকেই নিয়ে আসছে। না, তারপরেও না, তারপরে তো লাগাতার আসছেন, তারপরে উনি যা বুঝেছিলেন যে বিজেপির প্রতি মানুষের আস্থা নেই, তাই তো উনি শিবির বদলেছিলেন। বেশ, এবারে সেটা প্রমাণ হবে। খুব সময় সংক্ষিপ্ত, খুব চট করে আমি সৌমিকদার প্রতিক্রিয়া নিয়ে নেব। এই যে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে ক্রমাগত এই নজির আমরা দেখে চলেছি, সেটা দল বদলের ক্ষেত্রে হোক কিংবা শিবির বদলের ক্ষেত্রে হোক, এবং এই নজির কিন্তু অব্যাহত। এই নিয়ে কি বলবেন? এই নিয়ে বিজেপির প্রকৃত বিজেপির সঙ্গে লড়াই দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার পথসভা
আমি এই নিয়ে আমি একটাই কথা বলবো যে মানুষের আস্থাটা সে যে দলেরই হোক না কেন, মানুষের আস্থাটা এক্ষেত্রে তাদের নষ্ট হয়ে যায় এবং এই দল বদলু একটা যে আইন আছে এই আইনকে আরও কঠিন এবং কঠোর করা উচিত। কারণ যে মানুষরা যাকে ভোট দিয়ে জিতিয়েছেন তিনি যে দলেরই হোক না কেন, যখন তিনি চলে যাচ্ছেন আমার মনে হয় যে তার যা সত্তা, তার যা কিছু আছে সেইটাকে পুরোপুরি জিরো করে দিয়ে তারপরে এবং সেখানে একটা কঠোর এবং কঠিন করা উচিত যে যদি কেউ জানো সে পরবর্তী 5 বছর নির্বাচন লড়তে পারবেন না বা ইত্যাদি, এই কতগুলো আমার মনে হয় কিছু রেস্ট্রিকশন আনা উচিত। একেবারে একদিকে রাজ্যের ক্ষেত্রে জোট নিয়ে একাধিক জল্পনা, একাধিক আলোচনা এবং তার মধ্যে নীতিশ কুমারকে কেন্দ্র করে এই নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে জাতীয় ক্ষেত্রে ভোটের আগে আর ঠিক কোন কোন সমীকরণ সামনে আসে অবশ্যই আমাদের নজর রাখতে হবে সেই দিকে। যারা আলোচনা এতক্ষণ ছিলেন প্রত্যেককে অনেক ধন্যবাদ। আনন্দ সকালে অন্যান্য খবর নিয়ে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকবেন।